নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা ডানার এই আজকের অনুষ্ঠান শুরু করছি। অনেকগুলি অনুষ্ঠান আছে, ছোট করে একটুখানি বলে দেওয়া। আমাদের সময় যেটি থাকবে, শ্রীমতী পল্লবী মুখোপাধ্যায় আমার সাথে আছেন, উনি সময়ক্রমটি রাখবেন। প্রথমে 5 মিনিট, তারপরে একবার ঘন্টা বাজানো হবে এবং 2 মিনিট পরে শেষ হয়ে যাবে আলোচনা। আপনাদের বক্তব্য শেষ করতে হবে 5 এবং প্লাস 2 মিনিট। 6 জনের বলা হয়ে যাবার পরে একজন পক্ষে এবং একজন বিপক্ষে তারা একটা রিবাটাল যেটা হয় সেটা করতে পারবেন, সেটি 3 মিনিটের। আমি আর সময় নষ্ট করব না। আমাদের প্রথম বক্তা পক্ষে বলবেন শ্রেয়ান ঘোষ। নমস্কার, আমি শ্রেয়ান। আজকের আমাদের যে বিষয়, আজকালকার ছেলেমেয়েরা নিজেদের কথাই বেশি ভাবে। তো প্রথমে আমি শুরু করি আজকালকার ছেলেমেয়েরা বলতে মানে কোন বয়স এবং আমাদের বয়সের কি, আমাদের মনে কি আসে সেই কথাগুলো। আমাদের বয়সটা আসলে কিসের বয়স? এখন আমাদের ভবিষ্যতের দিকে ভাবার বয়স, আমাদের কোন দিকে আমরা চরিত্র গঠন করব সেটার বয়স। একটা খুব কি বলবো, ইউনিক বয়স এখন আমাদের। এই যে বয়সটা, যে বয়সে আমি বা ইয়াং জেনারেশন আজকের আছে, সেই বয়সে আমরা কেন নিজের কথা ভাববো না? কেন আমরা এই নিজের কথা ভাবার যে বিষয়টা, এটা কি আজকের? এটা কি শুধু নতুন কিছু, নাকি এটা অনেক দিন ধরে চলে আসছে? এই নিজের কথা ভাবা এবং নিজের পরিবারের কথা ভাবা, এই দুটো কি ইন্টার রিলেটেড? সেইটা আমার প্রথম প্রশ্ন। যে আমি নিজের কথা ভাবছি এবং আমি আমার পরিবারের কথা ভাবছি, এই দুটো অ্যাসপেক্ট, এবং সেইখানে আগেকার একান্নবর্তী পরিবার এবং এখনকার যে নিউক্লিয়ার ফ্যামিলি, সেইগুলোর ব্যাপারে ভাবা উচিত। যে আগে যখন মানুষ নিজের কথা ভাবতো, সেটা কি পরিবারের কথা ভাবা? এবং এখন যখন পরিবার ছোট হয়ে গেছে, তখন আমি যে নিজের কথা ভাবছি, সেইটা আমি আমার পিসেমশাই, জ্যাঠামশাই, সেই আগেকার দিনে তাদের কথা ভাবছি, নাকি এখন যখন আমি নিজের কথা ভাবছি শুধু আমার বাবা মা এবং একটা গণ্ডির মধ্যে 2-3 জনের কথা ভাবছি? সেইখান থেকে যদি বিচার করি, তাহলে কিন্তু মনে হবে যে এই ব্যাপারটা অনেক যুগ ধরেই চলে আসছে, এটা নতুন কিছু নয়। কিন্তু আজকালকার যুগে, আজকালকার সমাজে এবং এখনকার যে পরিস্থিতি, সেইখান থেকে বিচার করতে গেলে এই ব্যাপারগুলো আরও হাইলাইটেড হয়ে পড়ে। আগে হয়তো সেটা হতো না, এখন হাইলাইটেড হয়ে পড়ছে। কেন সেটা যদি দেখি, প্রথম আমার মনে হয় নিশ্চয়ই একটা বড় কথা ভাবতেই হবে এখনকার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এখন খুব নতুন কিছু নয়, গত 10-15 বছর ধরেই সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া আমাদের নিজের কথা ভাবতে নিশ্চয়ই করে বাধ্য করছে, এবং সেখান থেকে আমরা আনন্দ পাচ্ছি। নিশ্চয়ই আনন্দ পাচ্ছি বলেই তো সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়াকে তো শুধু দোষারোপ করে লাভ নেই। আমরা সোশ্যাল মিডিয়ার একটা পার্ট, আমরা সবাই এই হলে, আমার মনে হয় সবাই যারা আছেন তারা সবাই এটার একটা পার্ট। সোশ্যাল মিডিয়ার একটা উদাহরণ যদি দিই, সেলফি আমরা যাকে বলি, বা যার বাংলা শব্দ নিজস্বী, সেই নিজস্বী তোলার মধ্যে মানুষ আনন্দ খুঁজে পাচ্ছে। সেই নিজস্বী তুলতে গিয়ে অ্যাক্সিডেন্টও হচ্ছে বটে, কিন্তু আমরা নিজস্বী তুলছি। নিজস্বী তুলে আমরা নিজের ছবি বন্দি করতে পেরে আনন্দিত বোধ করছি। এই জন্যে আমরা নিজের কথা ভাবতে একরকমভাবে ফোর্সড হচ্ছি এই সমস্ত সামাজিক বিচার, সামাজিক ব্যবস্থার মধ্যে। এবার আমি নেক্সট যে পয়েন্টগুলো বলবো, সেটা হচ্ছে আমাদের পরিবারের এবং বাবা মাদের একটা চাপ এখনকার সমস্ত ছেলেমেয়েদের মধ্যে, যে তোমাকে ভালো করতেই হবে, তোমাকে সাকসিড করতেই হবে, তুমি যে বিষয়ে যে দিকে যাও। সেই চাপের জায়গা থেকে শুধু বাবা মারা বলছেন, এবং আমরা নিজেরাও নিজেদের অনেক চাপ দিই এখনকার ছেলেমেয়েরা, যে বিষয়ই থাকুক। যে বলছে আমি আজকে বড় ক্রিকেটার হব, সে সারাদিন রাত শুধু সেটার পেছনেই লেগে আছে।
যে বলছে আমি এই কলেজে এই নম্বর পেয়ে ভর্তি হব, সে সেটার জন্যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে একটা সাংঘাতিক আত্মকেন্দ্রিক ব্যাপার কিন্তু নিশ্চয়ই করে চলে আসছে। সেটার কিন্তু দোষ কারণ নয়, সেটা আমাদের সমাজ ব্যবস্থারও ঠিক দোষ নয়, সেটা এখনকার পৃথিবী যেদিকে যাচ্ছে আমরা সেটার একটা অংশ। তো সেইখান থেকে দেখতে গেলে এই যে পিয়ার প্রেশার, সোশ্যাল প্রেশার, বন্ধুদের সাথে কথাবার্তা বলে বন্ধুরা এটা করছে আমাকেও এইটাতে ভালো হতেই হবে, এই অ্যাসপেক্টগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এখনকার বাবা মারা আমাদের বলে, না তোর কালকে পরীক্ষা, তোকে আজকে পড়, তোকে বাড়ি থেকে লোক এসে দেখতে হবে না, কে তোর কোনো আত্মীয় হয়তো কেউ হাসপাতালে ভর্তি, তাকে দেখতে যেতে হবে না, তুই আজকে পড়, এইটা বলছে। তাই জন্যে আমরা বাধ্য আজকের সমাজে নিজের কথা ভাবতে। আগেকার যুগ থেকেও চলে আসছে যেটা, সেই জিনিসটা আজকে আরও হয়তো বৃদ্ধি পেয়েছে বটে। আর শেষে বলবো, চার্লস ডারউইন বলে গেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা নিশ্চয়ই নিজের কথা ভাবি, কিন্তু কেন ভাবি? টু সার্ভাইভ, আর কিছুই নয়। আমরা বাঁচতে চাই, আমরা আরও ভালো করে বাঁচতে চাই। আমরা শুধু সেই দিকে বাঁচব বলে, ভালো থাকব বলেই নিজের কথা ভাবি, আর কিছু নয়। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রেয়ান ঘোষকে। এবারে বিপক্ষের প্রথম বক্তা শ্রীমতী শুভ্রা ব্যানার্জি পাল। নমস্কার। শ্রেয়ানের কথা অনুযায়ী আমি একটা কথা বলি যে যোগ্যতমের উদ্বর্তন, এটা আমাদের প্রথম যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল সেই সময় থেকেই, যে নিজের প্রজনীকে রেখে যাওয়া এবং নিজেকে না বাঁচিয়ে রাখলে প্রজনীকে বাঁচানো যায় না। এটা খুব সহজ এবং ও সত্যি কথাই বলেছে। তবে আমি একটা কথা বলি, মানে আমার কথা নয়, 115 বছর আগে একজন লিখেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কে আমাদের কি করতে পারে। ব্যাপারটা হচ্ছে যে আমরা নিজের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজের দিকে তাকাতে অভ্যস্ত হয়ে গেছি। একদমই সত্যি যে আমাদের বাস্তববোধ, সচেতনতা সব কিছুই কেন্দ্রীভূত হচ্ছে নিজেকে দিয়ে, নিজের নিজস্বী তুলে। এবং আমরা কয়েকটা জিনিস যদি মাথায় রাখি তাহলে দেখা যাবে যে বর্তমান সমাজে এই কথাটা যেমন সত্যি, তেমন গত অগস্ট মাস থেকে একটা আন্দোলন চলে আসছে যেখানে কিন্তু আমরা ছোটদেরই পাচ্ছি। বড়রা পেছনে ছিলেন, কিন্তু ছোটরা তাদের দমটা দেখিয়েছে কিভাবে এগিয়ে আসতে হয়, কিভাবে বড়দের শেখাতে হয় যে বাবা মেরুদণ্ড তোমার আছে এবং মেরুদণ্ডের মাথায় রয়েছে একটা ব্রেন, সেটাকে কাজে লাগাও। আজ শ্রেয়ানদের মতো ছোটরা বিভিন্ন চাপে কিন্তু সত্যি রয়েছে, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ এবং একটা নিজস্ব পারিবারিক চাপ। সেখানে আর্থসামাজিক অবস্থান প্রত্যেকটা মানুষের একটা কন্টিনিউয়ামে অবস্থান করলেও প্রত্যেকের জায়গা কিন্তু আলাদা আলাদা রকম। ও যে কথাটা বললো যে পরিবারে একজন আত্মীয় এসছেন এবং বলা হচ্ছে যে তুমি এখন পড়াশুনো করো, কারণ তুমি এখন বেশি এটার মধ্যে যেও না, কাল তোমার পরীক্ষা। এটা সত্যি, এটা বাস্তব। কিন্তু এই বাস্তবের সঙ্গেই সব রকম পরীক্ষা দিয়ে আজকে আমরা জানি যে ডাক্তাররা কিন্তু সমাজের ভগবানের পরেই রাখা হয় ডাক্তারদের। তো আজকে এই যে আন্দোলন, সেটা কিন্তু শুধু ডাক্তারদের আন্দোলন কি? এখানে যারা রয়েছেন তারা হয়তো আমার সাথে সহমত হবেন যে এটা ডাক্তারদের আন্দোলন নয়, এটা সামগ্রিক করে তোলার পেছনে ডাক্তারদের অবদান। ওনারা ছিলেন আমাদের প্রদীপের খড়কে কাঠি হয়ে কাজ করেছেন। তো সেখানে এই খড়কে কাঠি কিন্তু সমাজের মুখ, এই ছোট ছোট বাচ্চারা। আজ শ্রেয়ান আমার সন্তান সম, ও যে মানসিকতাটার কথা বলছে, ও যে পক্ষ নিয়ে কথা বলল
সেটা কিন্তু ওকে আমরা তৈরি করেছি। আমরা সবসময় একবার বলি যে তুমি গা বাঁচাও, একবার বলি তুমি এগিয়ে যাও। তো ছোটোবেলা থেকে যখন আমি বলি যে একটা বাচ্চাকে যে বাবা তুমি না পাড়ায় ওই 19 নম্বর বস্তি, মানে আমরা যেখানে বড় হয়েছি, আমাদের 135 বছরের 40 বছরের বাড়ি, আর পাশে বস্তিতে আর যে বাচ্চারা ছিল আর আমি যে স্কুলে পড়তাম একই স্কুল, কিন্তু বাবা তুমি ওর সাথে এসো না, বাড়ির সবাই দেখতে পায়। আবার বড় হলে তুই কথা বলতে পারিস না কোনো মানুষের সাথে, তো বাচ্চাটা বুঝতে পারে না সে কোন দিকে যাবে। একবার বড় হবে, একবার সমাজে মিশবে, একবার এগোবে, একবার পিছবে। তার কাছে কিন্তু সঠিক দিশাটা দেখানোর দায়িত্ব আমাদেরই। কিন্তু আমরা জানি বাচ্চাদের কথা বলছি, মানে কম বয়সীদের কথা বলছি। আজকে আমরা যত রকম বিপ্লব ঘটেছে সব কিন্তু কম বয়সীদের মাধ্যমে। গত 1 মাসও হয়নি আমার এক বন্ধুর মা ক্যান্সার হসপিটাল চিত্তরঞ্জনে ভর্তি ছিলেন। আমি 2জন বন্ধুকে ফোন করলাম, আমার ট্রেকমেটস, তাদের বললাম বাবা 2 ও পজিটিভ ব্লাড লাগবে, কালকে দিতে পারবি? সঙ্গে সঙ্গে কিন্তু 5 মিনিটের মধ্যে অ্যারেঞ্জড হয়ে গেল। আমার বয়সী কেউ করেনি, করেছে কিন্তু কম বয়সীরা। এবং কোভিড-19-এ আমরা যখন সবাইকে ভয় পাচ্ছি, বাড়ি থেকে বেরোস না, যুদ্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে লোকের কোভিড, গেলি তো আবার গেলি, তোর জন্যই কিন্তু বাড়িতে দাদুভাই মারা গেলেন। এটাও আমরা পেয়েছি, কিন্তু তারা অদম্য ছিল। এখানে আমি একটা বিষয় বলতে চাই। নেলসন সার্ভে সারা বিশ্ব সংসারে কিন্তু এনারা সার্ভে করেন মার্কেট সার্ভে এবং মার্কেট রিসার্চ নিয়ে। 2024-এ বলা হচ্ছে জেন জেড, যারা 1996 থেকে 2010-এর মধ্যে জন্ম যাদের, তাদের জেড ক্যাটাগরিতে ফেলা হয়। তারা দেখা যাচ্ছে তারা কিন্তু একাগ্র, তারা কিন্তু সত্যতার পথে, তাদের মধ্যে অন্তর্দৃষ্টি যথেষ্ট এবং তারা সমষ্টি চেতনায় বিশ্বাস করে। ইন্ডিভিজুয়ালিজম থেকে যে কালেকটিভিজমের জন্ম, এটা কিন্তু আমাদের মানুষ করেছে। মান এবং হুঁশ এই দুটো আমাদের মধ্যে আছে এবং আমি জানি যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করতে পারবো ওদের জীবনে এবং আমরা এগিয়ে যেতে পারবো। আর একটা ছোট্ট কথা, যেটা হচ্ছে যে আমরা যেন ভরসা রাখি, ভরসা যেন ফর্সা না হয়ে যায়। নমস্কার। ধন্যবাদ শ্রীমতী শুভ্রা ব্যানার্জি পাল, তিনি কতগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন। এবার আবার পক্ষে ফিরি, শ্রীমতী অনিন্দিতা সরকার। আমি শুভ্রাদির বক্তব্য শুনলাম, তো এই প্রসঙ্গে আমারও কবিগুরুর একটা লাইন মনে আসছে, সেটা দিয়েই আমি কিছু কথা বলছি। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। তো এই আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই বাইরে দাঁড়ানোটার সময়ে আজকালকার ছেলেমেয়েরা কিন্তু নেই, কারণ যুগটা ব্যক্তি স্বাতন্ত্রতার বা ইন্ডিভিজুয়ালিজম। কারণ সেই দাঁড়ানোর জায়গা তাদের নেই এবং তারা সেই ব্যক্তি স্বাতন্ত্র্য বা ইন্ডিভিজুয়ালিজমের বৃত্তের মধ্যেই আবদ্ধ। তারা তাদের নিজেদের ভাবনা, চিন্তা, পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে সেই বৃত্তের বাইরে বেরিয়ে নিজের ছাড়া অন্য কারোর কথা যে ভাবতে পারবে সেটা কিন্তু তার নেই, সেই পরিস্থিতি নেই। কারণ তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে নিজেকে নিয়ে ভাবো, নিজের কথা ভাবো, নিজের পায়ের তলার মাটি শক্ত করো এবং নিজেকে আরও শক্ত করে দাঁড় করাও ভবিষ্যতের জন্য। এই কথা যদি প্রতি মুহূর্তে তাকে শুনতে হয়, তাকে সেই বৃত্তের মধ্যে থাকতে হয়, তাহলে আশা করি সে তার নিজের বাইরে আর কারোর কথা ভাবতে পারবে না এবং সে নিজের কথাই সবসময় ভাববে। এবং সেখান থেকে তার মধ্যে কি তৈরি হয়? তার মধ্যে তৈরি হয় সেলফ এক্সপেকটেশন, নিজস্ব চাহিদা,
এবং সে নিজের চাহিদা ফুলফিল করতে সবসময় ব্যস্ত। আমার এটা চাই, আমার ওটা চাই, আজকে আমি যে কাজই করি তার জন্য আমাকে এইটার জন্য ওই জায়গায় যেতে হবে, কিন্তু পাশে যে আরও দুটো লোক আছে তার কথা কি সে ভাবছে? কারণ সে তার নিজেকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত, তার সময় নেই ভাববার। এবং আর একটা কী হচ্ছে তার সঙ্গে, যে তার পার্সোনাল যে ইন্টারেস্ট সেটা এত বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে যে অন্যের চাহিদা, অন্যের অসুবিধা, অন্যের সুবিধা তার নজরে আসছে না, এবং না আসার কারণে সে তার নিজের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ। এবং আরও একটা বিষয় আমার মনে হয় যে আজকালকার ছেলেমেয়েরা তাদের কথা নিজেদের কথা এত বেশি ভাবে যে সে নিজের কাছেই বড্ড দামি, তাকে ছাড়িয়ে গিয়ে তার পাশে যে মানুষগুলো আছে তার কথাটাও যে আমার শোনার প্রয়োজন আছে। কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি বলতে গেলাম যে ঠিক আছে আমি এই কথাটা বলছি, এইটা হতে পারে, কিন্তু অপরপক্ষ যখন কোনো একটা যুক্তি সেখানে দিচ্ছে সেটার মেনে নেওয়ার জায়গাটায় সে আসে না, কারণ সে বড্ড বেশি নিজের কথা ভাবতে ব্যস্ত, তার ইগো তার কাছে বড্ড দামি। এই জায়গাগুলো থেকে বেরোনোটা আজকালকার ছেলে মেয়েদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবং এই যে ইগো প্রবলেম, সেটার আরও একটা ফলাফল যেটা হচ্ছে, সে কারোর কোনো শেয়ার পারসন পাচ্ছে না, তার কাছে শেয়ার করার কেউ নেই। নিজের কাছে নিজের দামটা যদি বড্ড বেশি হয়ে যায়, তেমনি অন্যের দামটা নিজের কাছে বড্ডই কমে যায়। এবং তখন কি হয়, অন্যের সুবিধা অসুবিধা আমাদের চোখে পড়ে না, এবং তখন কি হয়, শেয়ার, আমার পাশের মানুষটাকে নিজের কথা বলার জন্য যে দরকার সেটাও তখন কিন্তু পাওয়া যায় না। তার ফলে নিজের মধ্যে অবসন্নতা, ডিপ্রেশন, সেই ডিপ্রেশন থেকে তখন আজকালকার ছেলেমেয়েদের মধ্যে এই যে আত্মকেন্দ্রিকতা, যে আমি বেরোতে পারছি না, তার থেকে একটাই, যে কাউকে জিজ্ঞেস করলে বলে এই তোর কটা বন্ধু আছে রে, হাতে গুনে বলতে পারবে কিনা আমার সন্দেহ, যে সত্যি বন্ধু কজনকে সে শেয়ার করতে পারে। একটা অ্যালিয়েনেশন, একটা বিচ্ছিন্নতার মধ্যে সে থাকছে, সে তার নিজের বৃত্তের মধ্যে এতটাই আবদ্ধ, এতটাই মগ্ন সে তার নিজেকে নিয়ে, যে সেই বিচ্ছিন্নতার শিকার, সে আত্মকেন্দ্রিকতার ফসল হচ্ছে তার বিচ্ছিন্নতা, তার ডিপ্রেশন। এবং সেখান থেকে কি হচ্ছে, সেলফ হার্ম, নিজের ক্ষতি করছে। আজকে যদি আমার শেয়ার পারসন থাকে, বা আমার দুঃখটা যখন হচ্ছে বা আমার আনন্দ হচ্ছে, আমি যদি আরও 5 জনের মধ্যে ভাগ করে নিতে পারি, সেই ভাগ করাটা তো সে শিখছে না বলে কি হচ্ছে, যখনই কোনো একটা দুঃখের সময় আসছে, যখন একটা ঝড় আসছে, সেই ঝড়টাকে পার করারও তার শক্তি নেই, সে পার করতে পারছে না, কারণ সে জানেই না কী করে পার করতে হয়, কারণ সে আত্মকেন্দ্রিক। এবং এই আত্মকেন্দ্রিক বলেই তার ফসল কি হচ্ছে, সেলফ হার্ম, নিজের ক্ষতি করছে, অনেক কম বয়সে অনেক জীবন শেষ হয়ে যাচ্ছে। তার ফলে সমাজ থেকে অনেক প্রতিভা আমাদের হারিয়ে যাচ্ছে। এবং আরও একটা কথা, যে আমাদের এমন সময়ে এই যে সে যখন নিজের ক্ষতি করছে, সে কিন্তু তার নিজের কথা ভেবেই সেই কাজটা করলো, যে আমি কষ্ট পেয়েছি, আমার এই জীবন রাখার কোনো দরকার নেই। এখানেও তো আত্মকেন্দ্রিকতার পরিচয় আমরা পাচ্ছি। সে যে জীবনটা চলে গেল, তার জন্য যে তার মা বাবা আরও কষ্ট পেতে পারে, সে কি সেটা ভেবেছে? সেটা কিন্তু সে ভাবেনি। এবং এইখান থেকেই বোঝা যায় যে ল্যাক অফ ফ্যামিলি রেসপন্সিবিলিটি। পরিবারের প্রতি যদি দায়িত্ব থাকতো, আমি আমার পরিবারের সঙ্গে সঙ্গে, নিজের সঙ্গে সঙ্গে আমার পরিবারের কথাটা ভাবতাম, কিন্তু সেটা আমি ভাবিনি। কেন ভাবিনি? আমি আমার নিজেকে বড্ড বেশি দাম দিয়ে ফেলেছি। সেই দামটা যদি আমি নিজের সঙ্গে সবাইকে দিতে পারতাম, তাহলে আমি নিশ্চয়ই একটা অন্য সুন্দর জীবন তৈরি করতে পারতাম। কিন্তু আজকের ছেলেমেয়েরা সেটা পারছে না, আর তাদের সেই যে বৃত্তটার মধ্যে তারা আবদ্ধ, সেই বৃত্তের মধ্যে যে তারা ঘুরে বেড়াচ্ছে, তার ফলে সেইখান থেকে বেরিয়ে না আসার কারণে সে কী করছে, সেইখানেই আবদ্ধ থাকছে এবং আত্মকেন্দ্রিক হয়ে নিজেকে একটা স্বার্থপরতা, একটা বিচ্ছিন্নতার পর্যায়ে সে পৌঁছে যাচ্ছে। নমস্কার। ধন্যবাদ শ্রীমতী অনিন্দিতা সরকারকে। আবার আমরা বিপক্ষে ফিরে যাই। এবার আর্যতীর্থ ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্য। মুশকিল, সকলে কবিতা দিয়ে শুরু করছে, তো আমার কাছে তো রবীন্দ্রনাথ নেই। দুপাশ থেকেই রবীন্দ্রনাথ এসছেন। তো আমি হঠাৎ এখানে বসে বসে কটা লাইন লিখেছি, সেগুলো কবিতা হয়নি খুব একটা, তবে আমার কথাটা এর মধ্যেই ঘুরবে। ক্লাসে দেওয়া হোমওয়ার্ক মিস হয়ে গেলে
বাসে একসাথে যাওয়া সহপাঠী ছেলে অথবা যে মেয়েটা তার পাশে বসে রোজ, তাদের রয়েছে সে পাঠের খোঁজ। মা বাবা সেটা দিতে পারে অতি সহজে। অথচ হোয়া মানে হোয়াটসঅ্যাপ, অথচ হোয়ার আকুল মেসেজে সাড়া না পাওয়ার সম্ভাবনাই বেশি। সব স্কুলে চালু, বড়দের মাঝে ভয়ানক রেশারেশি। তবু স্কুলে গিয়ে দেখে এসো কেউ, ওখানে পড়ে না ঈর্ষার ঢেউ। মা বাবা এড়িয়ে ছোটদের মাঝে বন্ধুতা ঘেঁষাঘেঁষি। আমরা যেখানে বলছি যে আজকালকার ছেলেমেয়েরা নিজেদের কথাই ভাবে বেশি, ঠিক উল্টো দিক দিয়ে দেখতে গেলে আজকালকার ছেলেমেয়েরা অন্যদের কথা ভাবে কম। তাই অন্যরা কারা? অন্যরা বাবা মা, পাড়াপড়শি, তার সহপাঠী বন্ধু, সমাজ, দেশ। তাই যদি হতো তাহলে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার ছটফটানি, এই যে তোর কটা ভার্চুয়ালে বন্ধু আছে, এই কথাগুলো এদের মধ্যে আলোচনা হতো না। আমরা সবসময় ভুলে যাচ্ছি যে এখন একটা বিরাট পরিবর্তন এসে গেছে। সেটা হচ্ছে এখন আর পাশের বাড়ির বন্ধুর সাথে আমাদের প্রত্যেক দিন কথা না বললেও চলে, আমরা ভার্চুয়ালে আরও অনেক দূরের লোকের সাথে কথা বলতে পারি। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আমি যেহেতু পাড়ার ছেলেটার সাথে কথা বলছি না, সেহেতু আমি কারোর সাথে কথা বলছি না। অবশ্যই বলছি। খুব ছোট ছোট কতগুলো জিনিস নিয়ে শুরু করি। আজকালকার ছেলেমেয়েরা যেভাবে গে রাইটস, LGBTQ, যে কোনো ধরনের সামাজিক সমস্যা নিয়ে সচেতন, ওদের বয়সে আমরা সেটা ছিলাম না। তার একটা বড় কারণ ছিল আমাদেরও কিন্তু বাবা মারা ওই একই কথা বলেছে যে তুই পড়াশোনা কর। এবং খুব সত্যি কথা বলতে আজকে এখানে যে বয়সের যিনি আছেন তাদের সবসময় এটা শুনতে হয়েছে, আজকালকার ছেলেমেয়েরা আগের জেনারেশনের মতো কেউ দেখে না, সব নিজেদের দেখে। এটা আমি শুনেছি, আমার বাবা শুনেছে, আমার বাবার নিশ্চয়ই ঠাকুরদার মুখে শুনেছে, হয়তো হরদাস ঠাকুর তার মানে পূর্ণচন্দ্র ঠাকুরকেও সেই কথা বলেছেন। সুতরাং আমরা যখনই ভাবি নিজেদের কথা বেশি ভাবে, তখন আমরা ভাবি যে একটা বৃত্ত, মানে বৃত্তটার মধ্যে শুধু ওই সে একা বসে আছে। হ্যাঁ, একটা বৃত্তে আছে, সেই বৃত্তে আরও অনেক অনেক লোক আছে যাদের আমরা চিনি না। এখন আমাদের যেটা মুশকিল হয়েছে, আমরা টিনেজ বা 20 সামথিংস, তাদের জগতে ঢুকতে জানি না, তাদের ভাষা জানি না। সুতরাং আমরা ধরে নিই যেহেতু আমরা তাদের ভাষাটা জানি না, সেহেতু তারা অসামাজিক। এবং তারাও দেখে যে আমাদের একটা কোনো ব্যাপার বোঝাতে গিয়ে তাদের যত সমস্যা হয়, তার থেকে বরং আমাদের তার থেকে দূরে থাকাই ভালো। সুতরাং না, কখনোই তারা দেশ থেকে, সমাজ থেকে, বন্ধু থেকে দূরে সরে যাচ্ছে না। হ্যাঁ, আমরা প্রচুর চেষ্টা করছি। প্রথম দিন থেকে বলে দিচ্ছি, তোকে কিন্তু বাবা এতে চান্স পেতেই হবে, তোকে কিন্তু বাবা এই জিনিসটা করতেই হবে, ক্লাসে ফার্স্টের থেকে তোর কতটা ডিফারেন্স সেটা একটু দেখি বাবা। নিজেদের নাম্বারটা মনে রাখছি না অবশ্য কারণ আমার ছোটোবেলায় আমার ধারণা ছিল প্রত্যেকের বাবা মাই ফার্স্ট হয়, কারণ তো সেরকম আমরাও সেরকম একটা ধারণা দিচ্ছি যে কি তোর এখানে, মানে এখন তো 99 কম ফেল বোধ হয়, এরকম একটা আমাদের ধারণা হয়ে যায়। সেই সব পেরিয়ে এরা বৃত্ত রচনা করছে। সেই সব পেরিয়ে একটা ছেলে এসছে এখানে এটা বলতে যে হ্যাঁ আমাদের এইটুকু লাগবে। তো এটা কি স্বার্থপরতার লক্ষণ? আর না, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট সেটা বিবর্তনের একটা অংশ। এখানে বিবর্তন নয়, এখানে অ্যাডাপ্টেশন, অভিযোজন। আমাদের পৃথিবীটা পাল্টে গেছে সত্যি। আমাদের হাতের মুঠোয় এর মধ্যে 5000 লোক ধরে যায়।
আরও বেশি বেশি লোক ধরে যায়। সেই 5,000 লোকের একজনও আমার শহরে না থাকতে পারে, সেই 5,000 লোকের একজনও ওর স্কুলে না পড়তে পারে, ওর কলেজে না পড়তে পারে, কিন্তু সেই 5,000 জন কোথাও না কোথাও সমমনস্ক। যদি সত্যি সত্যি একাই বাঁচতে হতো তাহলে সোশ্যাল মিডিয়ার দরকার কী ছিল? সোশ্যাল মিডিয়ার কথাটার মানেই তো আমি অনেকের মধ্যে নিজেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে ভাইরাল একটা যে কোনো জিনিস, একটা সেলফি তুলে আমি মোবাইলে রেখে দিতাম, আমি সেটাকে দিয়ে কেন একটা অ্যাপ্রিসিয়েশন চাইছি, অন্য লোকের থেকে বিভিন্ন রকমভাবে শুনতে চাইছি এবং বলছি যে দেখো আমার এটাতে কিন্তু 180টা কমেন্ট এসছে। তো সেটা তো অসামাজিকের লক্ষণ নয়, বরং আমাদের এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি সামাজিক দায়বদ্ধ, এবং তারা সারা পৃথিবীকে নিয়ে ভাবে, যেটা আমরা ভাবতাম না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্যের কথা শুনলাম এবং আর্যতীর্থের কবিতাও পেলাম, যেটা আমরা সবসময় অপেক্ষা করে থাকি। এবারে পক্ষের শেষ বক্তা ডক্টর সৌম্য চট্টোপাধ্যায়। হ্যালো, প্রথমেই ধন্যবাদ জানাই সায়নদীপদাকে, আরেকজন আমার সঞ্চালককে, গৌতম স্যারকে এবং আমার প্রতিযোগী বাকিদের এবং আপনাদেরকে। অনেক দিনই আমার ডানার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল এবং আজকে আমি সত্যি গর্বিত এখানে আসতে পেরে। টপিকটাও সত্যি খুব সুন্দর। সবাই কবিতা দিয়ে শুরু করলো, আমি একটা গল্প বলি। এক ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তাকে একটা টাটা মোটরসের গাড়ি ধাক্কা মারে। লোকটা পড়ে যায়, পড়ে গিয়ে তার আঘাত লাগে। এবার বাড়ির লোক বলে কম্পেনসেশন করতে হবে। তা কার বিরুদ্ধে কম্পেনসেশন করবেন? রাস্তা চালকের বিরুদ্ধে না টাটা কোম্পানির বিরুদ্ধে? আজকে আমাদের আলোচনা কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে। মেনে নিয়েছি যে আমরা মানব চরিত্রের, মানব গুণের কিছুটা অধঃপতন হয়েছে। সেটা কি এখনকার টাইমের, না আগের জেনারেশনের, না সমাজের? দেখা যাক। অবশ্যই আজকালকার দিনের ছেলেমেয়েরা তো নিজের কথা বেশি ভাববেই। ভাবুন তো, একটা গ্রুপ ডির চাকরির জন্য 30টা সিটের জন্য ক্যান্ডিডেট আসছে 40-50 হাজার। পিএইচডি পাস করা ক্যান্ডিডেটরাও হচ্ছে আবেদন করছে। কোথায় আপনি চাকরি পাবেন? এসএসসি, পাবলিক সার্ভিস কমিশনার সমস্ত বন্ধ। বিয়ের বাজারেও আজকে মারাত্মক কম্পিটিশান। আজকে যদি অঞ্জন দত্ত এই গানটা লিখতেন, তাহলে কি সত্যি বলতেন যে বেলাবস ও ফোনও ধরতো না, আর তার প্রেমিকও বলতো ভাই আমার দরকার নেই, আরেকটা আমি কাজ খুঁজছি, এই কাজটা আমি পাবো না? তাহলে আমরা ডিপার্টেড সিনেমায় যেটা দেখেছিলাম যে র্যাট রেস উইল কন্টিনিউ, হ্যাঁ র্যাট রেস এখনও চলছে। সমাজের অবস্থা আরও যত কর্মসংকোচন হচ্ছে, অর্থনৈতিক সংকট বাড়ছে, আরও র্যাট রেস তীব্র হচ্ছে। তার ফলে ভুগছে কারা? এই প্রজন্ম। এবং এটাই সত্যি। ভাবুন তো, আজকে প্রাইম চ্যানেলে সমস্ত কিছু সেন্সেশনালাইজ করতে হবে। আপনার তো একই খবর সব চ্যানেলে হচ্ছে, আপনি কেন ওই চ্যানেলটা দেখবেন? কেন ওই সাংবাদিকের প্রতিবেদনটা আপনি পড়বেন? কারণ সে কতখানি ভেতরে ঢুকে যাচ্ছে। আমরা আমাদের নীতিগুলো ভুলে যাচ্ছি। একটা বাচ্চা তার ফ্যামিলিতে কেউ সুইসাইড করেছে, তাকে আমরা আমাদের এথিক্স ভুলে গিয়ে তাকে কিভাবে জিজ্ঞেস করছি তোমার এখন কেমন লাগছে? একটা দুর্ঘটনা ঘটছে, আমরা তো ভেতরে এগুলোতে ঢুকে যাচ্ছি। কিছু করার নেই, পরিস্থিতিটা আমাদের দেখতে হবে এবং তার ফলে আজকে আমরা এই জায়গাতে যাচ্ছি। এবং এটাই ঠিক। এই বছর ইলেকশনের আগে একটা সার্ভে হয়েছিল, তাতে বেশ কিছু ভালো ভালো কোশ্চেন দেওয়া হয়েছিল যে সত্যি কি আপনি রাম মন্দির চান, না তার জায়গায় অন্য কিছু চান? কি মনে হয় আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি কীরকম? তার সাথে সাথে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? এরকম আরও অনেক কিছু প্রশ্ন। কিন্তু অদ্ভুত ব্যাপার জানেন, উত্তর সবচেয়ে কম হচ্ছে এই জেনারেশন, যেটা সুব্রাদি বললেন, এই জেড জেনারেশনের থেকেই এসছে। অথচ এদেরই কিন্তু বেশি দরকার ছিল, কারণ আগামী 20-30টা বছর কি নীতি নির্ধারণ হবে, পলিসিটা কি হবে, সেটার জন্য এদেরই কিন্তু বেশি করে এগিয়ে আসা উচিত ছিল। আপনি বলতেই পারেন আজকে পলিটিক্স বা যে কোনো কিছু এমন জায়গায় গেছে, হয়তো এরা নিরুৎসাহ হয়ে গেছে, কিন্তু এটা তো সত্যি আজকে এই পরিস্থিতিতে এসে এরা দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো, আমার 3 আগের বক্তা রবীন্দ্রনাথের প্রসঙ্গটা আনলো কেন? কেউ আজকের দিনে, আর্যদা অবশ্য আজকের কবি, কেন আজকের দিনে একটা সুকান্ত আসছে না? আজকের দিনে একটা চে গুয়াভেরা আসছে না কেন? আজকের দিনে কোনো শিল্পী সত্যজিৎ রায় আসছে না কেন? সর্বত্র একটা মধ্যমেধার জয় জয়কার। কেন? মানুষ আজকে নিজের মধ্যে সীমাবদ্ধ, তার বাইরে বেরোতে পারছে না। তাই জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। আমরা উদাহরণ টানছি 150 বছর আগের কথা দিয়ে। হ্যাঁ, আরজিকর, ডেফিনেটলি আরজিকরের একটা ঘটনা, অনেক দিন পর বাঙালি তার হারানো মেরুদণ্ড খুঁজে পেয়েছে, নিঃসন্দেহে।
কিন্তু আরজি করে আমিও রোজ বিকেলবেলা যেতাম, খারাপ লাগতো, ছেলেমেয়েগুলোর জন্য দাঁড়াতাম। আমার সহকর্মীরা, আমরাও মনে হতো, মেয়েটার উদ্দেশ্যে আমরা বলতাম, সত্যি তো কী দরকার ছিল তোর এতটা সাহস নিয়ে সব কিছু করার? এই প্রশ্ন আমাদের নিজেদের মনের মধ্যেও আসেনি। তাও আমি বলবো অবশ্যই একটা ব্যতিক্রমী ঘটনা। আমার খালি একটা ছোট্ট প্রশ্ন, তার আগে 1.5 বছর ধরে কিন্তু টিচাররাও রাস্তায় ময়দানে বসেছিল, তারাও কিন্তু চাকরি পায়নি, তারাও প্রত্যেকে কিন্তু ন্যায্য ক্যান্ডিডেট ছিল, তাদেরও কিন্তু অবদান ছিল, যোগ্যতা ছিল। কটা মানুষ আমরা তাদের পাশে নেমেছি? হ্যাঁ, বলতেই পারেন এটা একটা সমাজের অন্যতম ঘৃণ্য অপরাধ, যেটা আমাদের কনসাসনেসকে জাগিয়ে তুলেছে, তাই জন্য আমরা জেগেছি। তার মানে কি, যেটা আমাদের খুব ভেতরে নাড়া দিচ্ছে অথবা আমাদের স্বার্থের সাথে জড়িত, তখনই আমরা নামছি। কিন্তু গ্রেটা থুনবার্গ একা সারা বিশ্বকে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই এখন ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে, কটা তার পাশে তার ক্লাসমেটের নাম আমরা জানি, কজন নেমেছে? স্যার বললেন বটে, কিন্তু এগুলো ব্যতিক্রমী, একটা দুটো ঘটনা। উল্টো দিকে আমরা কি দেখছি? সেলফি তুলছে, একটা বাড়ি ভেঙে পড়ছে, কারোর গায়ে আগুন লেগে গেছে, বা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। এটাই তো ব্যাপার না? বার্লিনে আজকে একজন চিত্র পরিচালককে পুরস্কার দেওয়া হলো, দুর্ধর্ষ ছবির জন্য পুরস্কার পেলেন। একজন খালি কোশ্চেন করলেন, আচ্ছা আপনি ওই বিপদের টাইমে ওনাকে বাঁচালেন না, আগে ছবিটা তুললেন? বক্তব্যটা এখানেই। ফিরে আসবো আমি তাহলে একটা কথাতেই। আমরা শুরু করেছিলাম আমাদের টাইমটা কলেজে যখন পড়তাম, দুনিয়া লুটে লুটনে দো, বন্ধন টুটে টুটনে দো। আমরা আমাদের জায়গাতেই থাকবো। হ্যাঁ, এটাই ঠিক। আজকের ছেলেমেয়েরা সত্যিই নিজেদের কথা ভাবে। শিখিয়েছেন তো গার্জেনরা, অবশ্যই আপনারাই তো শিখিয়েছেন, এভালুয়েশন নয়, এখন এলিমিনেশনই আপনাদেরকে করে যেতে হবে। তার জন্যই আজকে আমরা এই অবস্থায় দাঁড়িয়েছি। সিট রাখবেন এই কটা, আর তারপর আপনি বলবেন এই সময় বাকিটা খেলবে, তুমি পড়ো, তবেই তুমি এই 4টে বছর তুমি ইনভেস্ট করো, বাকি সারা জীবন তুমি আইফোন নিয়ে ঘুরবে, তারপর তুমি বলবে মোবাইল অ্যাডিকশান। এগুলো তো বললে হয় না। সুতরাং অবশ্যই এই প্রজন্মের ছেলেমেয়েরা অবশ্যই স্বার্থপর, তার জন্য বাবা মারা দায়ী। খালি একটা কথা বলে শেষ করব, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই। মানুষের অ্যাটেনশন স্প্যানও কিন্তু টাইমের সাথে সাথে কমছে। 2000 থেকে 2015-র মধ্যে আমাদের অ্যাটেনশন স্প্যান 1.5 সেকেন্ড কমেছে। আরও যত দিন যাবে, আরও যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, মানুষ কিন্তু আরও একাকিত্বে ভুগবে, আরও নিজে ইন্ডিভিজুয়ালের দিকেই চলে যাবে। আর কিন্তু মনে হয় না রবীন্দ্রনাথ অথবা সত্যজিৎ আরেকটা আসবে, কেন এটাই এখন আমাদের মানতে হবে, যদি না এর একটা কিছু বিরাট ব্যতিক্রম ঘটে। ধন্যবাদ। চমৎকার আলোচনা। ডক্টর সৌম্য চ্যাটার্জি আমার খুব প্রিয় ভাই আর কি। সৌম্য এইভাবেই বলে, ওর অনেক বিষয় নিয়ে আমি পরে ওর সাথে আলোচনা করব। এবার বিপক্ষের শেষ বক্তা, বিশিষ্ট সমাজ মনোবিদ শ্রী সঞ্জিত সেনগুপ্ত। শুভ সন্ধ্যা। ডানার 25 বছর, সুতরাং সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। আরও 25 বছর, আরও 30 বছর ডানা উন্নতি করুক এবং আমরাও সুযোগ পাই ডানার সঙ্গে যুক্ত হতে। যারা মনোবিদরা আছেন তারা বলেন যে 70 বছর বয়সের পরে তর্ক বিতর্কে না জড়ানোই ভালো, তাতে শরীর সুস্থ থাকে। তা আমি 75 পার হয়ে গেছি, কিন্তু গৌতম আর সায়নদীপ আমাকে এই তর্ক বিতর্কে জড়িয়ে দিল এবং এমন একটা বিষয়ে জড়ালো যে বিষয়টা নিয়ে দেখা গেল আমি শুনছিলাম এবং নোট করছিলাম, মোটামুটি আমরা 6 জনই বোধহয় একই পয়েন্টে দাঁড়িয়ে আছি। আসলে ওই সৌম্যর কথা বলি, যে সুকান্ত ভট্টাচার্য বলে গেছেন না, 18 বছর বয়সটা স্পর্ধা দেখানোর বয়স। দেখুন 77-এও কিন্তু আমি মুষ্টিটা দেখাচ্ছি। তো এই যে 18 বছরের স্পর্ধা দেখানোর বয়স, তার মানে এই বয়সটাই এমন যে বয়সে আমি এমন কিছু করব যেটা হয়তো আমার বাবা মা, আমার অভিভাবক মেনে নাও নিতে পারে। ভাবুন তো, আদি শঙ্করাচার্য মাত্র 14 বছর বয়স তখন তার। তিনি নর্মদার তীর থেকে হেঁটে গেলেন কাশীতে, বেনারসে, এবং সেখানে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তার পরিচয়, তিনি কি বলছেন? তিনি বলছেন সুয়াহাম, আমি সে, শিবহাম, আমি শিব, আমি শাশ্বত। একটা 14 বছরের ছেলে, এখন বললে পরে বলতাম বড্ড ডেপো ছেলে, কিন্তু এটাই স্বাভাবিক, এই বয়সটাই তাই।
আমরাও হয়তো ওই বয়সে করেছি, লুকিয়ে লুকিয়ে সিগারেট খেয়েছি, আর অনেক কিছুই করেছি আমরা। সুতরাং আমরা মনে করছি যে ছেলেমেয়েরা বড্ড বেশি নিজের কথা ভাবে, ছেলেমেয়েরাই ভাববে, এটা স্বাভাবিক। সুতরাং সেদিক দিয়ে আমি এ পর্যন্ত যা বললাম তাতে মনে হচ্ছে আরে সঞ্জিতবাবু ভুলে গেছেন, উনি কিন্তু বিপক্ষের লোক। ঘটনাটা তা নয়। ঘটনাটা হচ্ছে যে ইদানিং বাবা মারা বলতে আরম্ভ করেছেন, যারা মনোবিদ কাউন্সিলিং করেন আমাদের মতন প্রায় নিশ্চয়ই এটা ফেস করেন, তারা এসে বলছে আমার ছেলেকে বা মেয়েকে আমি চিনতে পারছি না। জানেন ক্লাস 7-8 পর্যন্ত কি বাধ্য ছিল, কি কথা শুনতো, সবার সঙ্গে কি সুন্দর মিশতো, হঠাৎ এই 9-10-এ আসার পরে না এখন চিনতে পারছি না ওকে। কিন্তু এটা যে অত্যন্ত স্বাভাবিক, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, কারণ এটাই হচ্ছে তার আইডেন্টিফিকেশনের সময়। আমি একজন, আমার একটা পরিচয় আছে, এটা খুব স্বাভাবিক সেটা। কিন্তু বাবা মা সেটা জানতে চান না বা মানতে চান না, যেটা তীর্থঙ্কর সুন্দরভাবে বলেছে। খুব সুন্দর সুন্দর কেউ হরিশ্চন্দ্র পূর্ণচন্দ্র নামও দিয়ে দিয়েছেন। অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশন আমরা এই করে যাচ্ছি যে এখনকার ছেলেমেয়েরা ওরা কিচ্ছু জানে না, না তা নয়, এটি খুব স্বাভাবিক। অর্থাৎ এখনকার ছেলেমেয়েরা তারা নিজের কথা যেমন ভাবে সেরকমভাবে আশপাশে সবার কথা ভাবে। শ্রেয়ান যেমন বলল যে আগে আমরা কি ভাবি, আমি নিজের কথা ভাবি, আমাদের পরিবার অর্থাৎ বাবা মা ভাই বোন তাদের কথা ভাববো, তারপরে ভাববো আমার বন্ধুবান্ধবের কথা, আমি ভাববো আমার আত্মীয় স্বজনের কথা, আমি ভাববো আমার প্রতিবেশীর কথা। অর্থাৎ ক্রমশই আমার স্পেসটা বাড়বে, ক্রমশ আমি এক্সপ্যান্ড করছি আমার হরাইজনটা। আর যেটা তীর্থঙ্কর বলেছে আমি তার সঙ্গে সহমত। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আজকে আমাদের সত্যি বন্ধুর অভাব। আমি এই বৃদ্ধ বয়সে পর্যন্ত প্রায় সারাক্ষণ যখনই সুযোগ পাই আমি বসে বসে ফেসবুক আর টুইটার আর এই করে বেড়াচ্ছি, কী বলে হোয়াটসঅ্যাপ করে বেড়াচ্ছি। নতুন নতুন বন্ধু নতুন নতুন গ্রুপের সঙ্গে আমি মিশছি। এটি তো স্বাভাবিক, এটি তো হওয়া উচিত। তার মানে এই নয় যে আমি স্বার্থপর। হ্যাঁ, সৌম্য ঠিক কথাই বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে একটা ছেলেকে বা মেয়েকে বুঝতে হবে, জানতে হবে যে তাকে কিভাবে লড়াই করতে হবে। সেটা আমরা বাবা মারা এখনও বুঝতে পারবো না। ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলিস না বাপু, ও সব জানে আছে, কথাটা তা নয়। তাদের লড়াই করতে হচ্ছে, সত্যি কথাই কম্পিটিশনের যুগ তাদের। তার মানে এই নয় যে তারা মিশছে না। আজকে আমি সকালবেলায় চুল কাটতে গেছি, ডানার অনুষ্ঠানে আসবো, চুল টুল না কেটে কি আসা যায়? আমি চুল কাটতে গেছি, আমি সেখানে দেখছি একটা বাচ্চাকে নিয়ে তার বাবা এসেছে। বাবার বয়স বড়জোর হয়তো 30-32 বছর হবে। বাচ্চাকে নিয়ে এসছে, সে বাচ্চা কিছুতেই চুল কাটবে না। সে বাবা তার বাচ্চাকে বলছে তুই যদি না চুল কাটবি তোকে এমন পেটাবো সবার সামনে। ভাবুন সেই বাচ্চাটার বয়স হয়ে যাবে বড়জোর 2.5 কি 3 বছর বয়স, সে আরও ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। ঘটনাটা সেইখানেই। একটি বাচ্চা সে তখনই অসামাজিক হয় যখন আমরা অভিভাবকরা অসামাজিক হই, যখন আমরা শিক্ষকরা অসামাজিক হই, যখন আমরা শেখাই। অনুরাধাই বোধহয় বললেন এই কথাটা যে তোকে আরও ভালো করতে হবে, আরও ভালো পারফর্ম করতে হবে। আমরাই শেখাই তাকে স্বার্থপর হতে। আমরা সহমর্মিতা বা এমপ্যাথির কথা বলি, কিন্তু সেটা কাগজে কলমে আমরা প্র্যাকটিস করতে চাইও না। আমাদের ছেলেমেয়েকেও বলি না যে নিজের কথা থাক, ওর কথা ভাব। কাজেই দোষটা কিন্তু এখনকার জেনারেশনের নয়। তারা সামাজিকভাবে তাদের ব্যাপ্তি হয়নি বা তারা নিজের কথাই শুধু ভাবে তা কিন্তু নয়। তারা ঠিকই আছে, তারা তাদের জায়গায় ঠিকই আছে। আমরাই তাদের অনেক সময় ভুল শিক্ষা দিই এবং যার ফলে আমরা পরে নিজেরাই বলি যে ওরা যিনি কেমন পাল্টে গেছে, বড্ড অসামাজিক হয়ে গেছে। আসলে কিন্তু তা নয়। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জিতবাবু, তার বিশিষ্ট ভঙ্গিতে আমাদের জানালেন এই বিষয় সম্পর্কে। এবার আমরা রিবাটালে যাব। রিবাটালের জন্যে পক্ষের বলবেন ডক্টর সৌম্য চট্টোপাধ্যায়। 3 মিনিট রিবাটালের সময়। না স্যার যেখানে শেষ করলেন, আমরা তো এটা তো ঠিকই যে আমি যেটা বললাম একটা মানব চরিত্রের অধঃপতন ঘটেছে, দায়টা কার ওপর?
কিন্তু প্রবলেমটা হচ্ছে কি স্যার, বাবা মা শেখাক, কিন্তু বিহেভিয়ারটা ম্যানিফেস্ট হচ্ছে তো আজকের যুগে ছেলে মেয়েদের মধ্যেই, এবং আমাদের টপিকটা আজকে সেখানেই প্রকাশ পাচ্ছে তাদের। এবং তখন কিন্তু বাবা মা বলছে তোর বয়সে আমরা এই করেছি ওই করেছি, আর আজকে তুই হচ্ছে এই করে বেড়াচ্ছিস। অবশ্যই সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, সারা পৃথিবীর খবর জানতে পারছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল ওয়ার্ল্ডে থেকে থেকে এমন অবস্থা হচ্ছে গেম খেলে খেলে সে তো আর গিয়ে জানছে না যে একটা খেলার মাঠে গিয়ে ঘাসে পায়ে বলটা ঠেকালে কীরকম লাগবে, বন্ধুটার আঘাত পেলে তার হচ্ছে কি করতে হবে না হবে। সবাই আজকে যে যার ভার্চুয়াল ওয়ার্ল্ডে পাবজি খেলে ব্যস্ত হয়ে গেছে। স্যার বিবর্তন যেমন দরকার, অ্যাডাপ্টেশন বা অভিযোজনও দরকার, কিন্তু বিবর্তনের আগে বিবর্তনটা দরকার কিন্তু, এবং এই গণ্ডগোলটা হচ্ছে ওখানটাতেই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তো অবশ্যই দরকার। এখন সার্ভাইভ করাটাকে আপনি যত কঠিন করে দেবেন তত তো উপরে এই মানে কম্পিটিশান তো আরও বাড়তেই থাকবে, এবং তাই জন্যই ফিট অফ দ্য ফিটেস্ট অফ দ্য ফিট ক্যান্ডিডেট এখন আমরা খুঁজতে বার করছি। গে রাইটস নিয়ে অবশ্যই আজকের দিনে সোশ্যাল মিডিয়া লেখালেখি সমস্ত কিছুতে হচ্ছে, কিন্তু আমার একটা কথা হচ্ছে তার নিজের ক্লাসমেটের কিছু একটা প্রবলেম হচ্ছে, বা এই যে গে রাইটস নিয়েও যে কলকাতায় অনেকগুলো মিছিল হয়, ইভেন এই আর জি করের ঘটনাতেও কটা সাধারণ মানুষকে দেখা গেছে দেখবেন তো। যেদিনকে আমরা দেখেছিলাম প্রান্তিক লিঙ্গের মানুষজন এবং হচ্ছে যে যৌনকর্মীরা আমরা একটা মিছিল করেছিলাম, সেদিনের হচ্ছে প্রেজেন্স কিন্তু সবচেয়ে কম ছিল। এগুলো বলতে ভাল লাগে, কিন্তু সত্যিকারের কতজন মানুষ ওই মিছিলগুলোতে গিয়ে দাঁড়ায় বা তাদের প্রবলেমটা ফেস করে, তখন হচ্ছে ওই তাদের হয়ে বলে, সেইটা কিন্তু খুব টাফ। ইন্ডিভিজুয়ালিজম থেকে কালেকটিজমে তো অবশ্যই আমরা যাব, প্রবলেমটা হয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়ালিজমেই যদি আমরা কন্টিনিউয়াসলি আটকে যাই, যেটা অনিন্দিতা খুব সুন্দর করে বলল, এবং চতুর্দিকে খালি ইন্ডিভিজুয়ালেরই ব্যাপ্তি দেখি, তাহলে ওটাও থিওরিটিক্যালি রয়ে গেল। কালেকটিজম তো দরকার, এবং সেটা হতে পারলে তো অবশ্যই আরেকটা সুকান্ত বেরোবে, আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুরও বেরোবে, কিন্তু হচ্ছে তো না, ইন্ডিভিজুয়ালেই আমরা আটকে যাচ্ছি। যে কটা স্যার উদাহরণ দিলেন ডেফিনেটলি ভালো, কিন্তু ওটাই 0.1%। কিন্তু আজকে ট্রেন্ড হচ্ছে কি 99% এটাই, যে দুনিয়া লুটে লুট নে দো, বন্ধন টুটে টুট নে দো, আমি আমার মতোই থাকবো। ধন্যবাদ। এবার বিপক্ষের হয়ে রিবাটাল শ্রী সঞ্জিত বাবু, সঞ্জিত সেনগুপ্ত। সৌম্যর সঙ্গে আমিও সহমত, এবং সৌম্য প্রকারান্তে বলে দিল যে আপনারা যারা বলেছেন সেগুলো একই কথা। আসলে আপনারাই বিচার করবেন যে কি হবে। ঘটনাটা তা নয়, ঘটনাটা খুব সহজ। নিজের কথা ভাববো ঠিক আছে, কিন্তু নিজের কথা ভাবা মানে এই নয় যে এখনকার জেনারেশন পরের কথা ভাবছে না। আমার কাছে বাবা মা তার দুটি ছেলেকে নিয়ে আসতো কাউন্সেলিং করাতে। তাদের বাবা মার খুব ইচ্ছে সেই ছেলে মেয়ে দুটি ডাক্তার হোক, ডাক্তারি পড়ুক। যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে টাকা পয়সা দিয়ে ঠেয়ে আলটিমেটলি দুজনকে ডাক্তারি পড়াচ্ছে। এবং হ্যাঁ, সরকারিতেই পড়াচ্ছে, এটাও শুধু টাকা পয়সা দেওয়াটা বলা অন্যায়। একজন মেদিনীপুর মেডিকেল কলেজে আছে, আরেকজন বর্ধমান মেডিকেল কলেজে আছে। দুজনে যমজ, কিন্তু মোটামুটি দুজনের আপাতত পড়াশোনার কারণে 1 বছর এদিক ওদিক হয়ে গেছে। এই যে আরজি করের ঘটনাটা ঘটলো, তারপর একদিনকে সেই ছেলে দুটির মা আমাকে রাত্রে ফোন করে বলছে, সেই শুধু বলছেন না, রীতিমতো কান্নাকাটি। কী হয়েছে না, আমার 2 ছেলে কাউকে কিছু না বলে ক্লাস না করেই চলে এসেছে কোথায় না, স্বাস্থ্য ভবনে গিয়ে তারা দাদাদের সঙ্গে বসছে। ওরা কি জানে না যে কি শাস্তি পেতে পারে, ওদের অ্যাটেন্ডেন্স কী হবে? স্যার, ওদের সামনে পরীক্ষা। অর্থাৎ মানে আমি কি বলবো, আমি বলতে পারলাম না ভদ্রমহিলাকে যে একবার ভাবুন তো আপনার ছেলে দুটোর কথা। তারা তো নিজের কথা শুধু ভাবলো না, নিজের ক্যারিয়ারের কথা ভাবলো না, তারা ভাবলো যে আমাদেরও একটা দায়িত্ববোধ ব্যাপারটা আছে, আমার একটা রেসপন্সিবিলিটি আছে। দাদাদের পাশে গিয়ে আমি বসি, এবং তারা কলকাতার বাড়িতে এসে থাকলো 2 দিন না 3 দিন, এবং এসে তারা স্বাস্থ্য ভবনের সামনে যে মঞ্চ হয়েছিল ওখানে তারা বসে থাকলো। এটাকে কি বলবো? সে নিজের কথাই শুধু ভাবছে তা তো নয়। এই যে রাত দখল বলছি, কারা গেছে সেখানে? আমরা বৃদ্ধরা কি যেতে পেরেছি? হ্যাঁ, আমরা হয়তো মনে মনে সহমত পোষণ করেছি, কিন্তু গেছে কিন্তু সমস্ত সেই 18 থেকে 25-30 এই এজ গ্রুপে। সেটা কি নিজের জন্য গেছে, শুধু নিজের সিকিউরিটির জন্য? তা তো নয়, সবার কথা ভেবে তারা দৌড়ে গেছে, সবার কথার জন্য যাচ্ছে তারা।
সুতরাং আজকে যদি বলি তারা নিজের কথাই শুধু ভাবছে, তারাই স্বার্থপর, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা কিন্তু আমার মনে হয়, আমি জানি না হাউস কি বলবে, আমি কিন্তু মনে করছি না, বা আমার টিমও নিশ্চয়ই, তীর্থঙ্কর বা শুভ্রা, আমার মনে হয় না, আমরা মনে করছি যে এরা স্বার্থপর। সৌম্য, শ্রেয়ান এবং অনিন্দিতা, তারা শুধু নিজেদের কথা ভাবে, আর আমরাই বলছি না না তা নয়। হাউস বিচার করবে, তার আগে সায়নদীপ বলুক। থ্যাংক ইউ। অসাধারণ একটা ডিবেট হলো, এবং আমি সঞ্জীববাবুর সাথে একটা জায়গায় একমত। সবাই বোধহয় একই কথা বললেন, দুপক্ষের মানুষ বোধহয় একই কথা বললেন, কারণ একই কথা বলা ছাড়া কোনো উপায় নেই। এই বিষয়টা যখন দেওয়া হয় তখন অমিতদার সাথে আমার কথা হয়েছিল। অমিতদা যখন বিষয়টা বলেন, আমি তখনই বলেছিলাম, অমিতদা এটা আপনি কি করে বলছেন, আরজি করে তো সমস্ত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়েছে। আরজি কর সত্যি এমন একটা ঘটনা, আমার মনে আছে যেদিন ওই পুজোর মধ্যে 9টি ছেলেকে পুলিশ অ্যারেস্ট করলো এবং তারা পেল না আর কি, বেল পেল না, আমি আর শ্রেয়ান আমরা সেদিন একটা জায়গায় ছিলাম। আমরা দুজনে ওই খবরটা আসার পরে হাউ হাউ করে কেঁদে ফেলি, ঘটনাটায় দুজনেই কেঁদে ফেলি। এবং আমি যখন বুঝতে পারি ও আমার থেকে আরও বেশি কাঁদছে, তখন আমি কন্ট্রোল করি নিজেকে। কাজে এটা আমাদের ভেতর থেকে নাড়া দিয়ে গেছে। আরজি করের কথাটা বলছি কারণ এরকম একটা ঘটনা, এর কোনো রাজনৈতিক ব্যাপার ট্যাপার এসবের মধ্যে আমি ঢুকছি না, কারণ ওগুলো আমি বুঝি না। কিন্তু এরকম একটা ঘটনা যে ঘটতে পারে, এবং এটা আমরা কি করব সেটাতে, সেই জায়গাটা সত্যিই তাই। কিন্তু আমার মনে হয় আজকের ছেলেমেয়েরা, বিষয়টা ছিল বোধহয় সব যুগের কিছু ছেলেমেয়েই নিজেদের কথা বেশি ভাবতেন, কিছু অন্যের কথা বেশি ভাবতেন। সেই জন্যে নরেন গোসাই ছিলেন আলিপুর বোমার মামলায়, এবং কানাইলাল দত্ত, সত্যেন বোস, তারাও ছিলেন যারা নরেন গোসাইকে মেরে ফেলেন। কারণ নরেন গোসাই বোধহয় সাক্ষী দিতে পারলে অরবিন্দর জেল হয়ে যেত। এবং তারপরে যখন প্লি করতে বলা হয় কানাইলালকে, তখন তিনি বলেন দেয়ার শ্যাল বি নো অ্যাপিল। তাতে প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, কানাই শিখিয়ে দিয়ে গেল শ্যাল আর উইলের কি তফাৎ। যাই হোক, আমার মনে হয় আমরা ছোটোবেলায় কবিতা পড়তাম, আপনার এলো এ বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এরকম একটা সমাজ যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়।